বন্ধুরা, জাতীয় জাদুঘরে ঘুরতে ঘুরতে আমি এখন প্রবেশ করলাম ধাতব শিল্পকর্ম গ্যালারির ভেতর। ধাতু দিয়ে তৈরি, ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন ধরনের শিল্পকর্ম এখানে শোভা পাচ্ছে। আদিকাল থেকেই বাংলার মানুষেরা ধাতব শিল্পকর্মের চর্চা অব্যাহত রেখেছে। প্রাচীন কাল থেকে বাংলায় তামা, কাঁসা, পিতল, লোহা অনুরূপ বিভিন্ন ধাতব পাত্রের উপরে বিভিন্ন প্রক্রিয়ায় নকশাকৃত ব্যবহার্য বা শৌখিন জিনিসপত্র বানানোর শিল্পকর্ম চলছে। প্রাচীনকাল ঔপনিবেশিক সময়ে সামাজিক অনুষ্ঠানে কাঁসার জিনিসপত্র ব্যবহার, উপহার দেওয়াকে মঙ্গলজনক ভাবা হতো। বাংলাদেশে কাঁসার তৈরি হাঁড়ি পাতিল, গ্লাস, গামলা, কলস, হাতা সব কিছুই জিনিসপত্র ব্যাপকভাবে ব্যবহার করা হতো। এসব শিল্পকর্মের দিকে তাকালে প্রযুক্তিগত দক্ষতার পরিচয় বহন করে। এখন আমি দেখছি দিয়াশলাইয়ের কাঠি, দিয়াশলাইয়ের বাক্স বা ম্যাচের বাক্স। প্রাচীন কাল থেকেই আগুন জ্বালানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হতো। শাহবাগের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই জাতীয় জাদুঘর। এই জাতীয় জাদুঘরে প্রবেশ করতে প্রবেশ মূল্য রাখা হয় জনপ্রতি 40 টাকা। এই গ্যালারিতে শত শত ডিজাইনের ম্যাচের বাক্স বা দেশলাইয়ের বাক্স রাখা আছে। এই মুহূর্তে আমি কাচের গ্যালারিতে প্রবেশ করলাম। মানব সভ্যতার প্রাচীনতম কাল থেকেই কাচের ব্যবহার হয়ে আসছে। অগ্ন্যুৎপাতের ফলে লক্ষ লক্ষ বছর আগে তৈরি আগ্নেয় শিলার কোনটা কালো কাচের বৈশিষ্ট্য সম্পন্ন, সেগুলো দিয়ে আদিম মানুষেরা ছুরি তৈরির ফলা ও অলঙ্কার বানাতো। বন্ধুরা, প্রাচীনকালে ফিনিশীয় নাবিকেরা কাচ আবিষ্কার করে। প্রাচীনকালে ফিনিশীয় নাবিকেরা কাচ আবিষ্কার করেন। তারা বর্তমান লেবানন এলাকায় একদিন সাগর তীরে নেমে বেলাভূমিতে রান্নার আয়োজন করে, কিন্তু আশ্চর্য হয়ে দেখতে পায় যে চুল্লির আগুনের তাপে নিচের বালি গলে প্রবাহিত হয়েছে। পরে তা শীতল হয়ে কাচে পরিণত হয়েছে। তাদের এই আবিষ্কারের ফলে ফিনিশীয় ব্যবসায়ীরা সেখানে কাচের কারখানা এবং সেই কারখানাকে ব্যবসায় রূপান্তরিত করে। এই গ্যালারিতে কিছু বাদ্যযন্ত্র রাখা আছে। প্রাচীনকাল থেকে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নানা ধরনের বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে। এই বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় শয়তানের যন্ত্র। এখন আমি প্রবেশ করছি বস্ত্র ও পোশাক গ্যালারিতে। এই গ্যালারিতে প্রাচীন আমল থেকে তৈরি নানা রঙের কাপড় রাখা আছে। আমার সামনে ঢাকার মসলিন কাপড় দেখা যাচ্ছে, যেটা একটা দেশলাইয়ের বাক্সের ভিতরে রাখা যেত। এই ঢাকার মসলিন কাপড় জাতীয় জাদুঘরে এখন রাখা আছে। এছাড়া নকশি কাঁথার বিভিন্ন ধরন ডিজাইন এখানে দেখতে পাওয়া যায়। আপনি যদি ঢাকার জাতীয় জাদুঘরে আসেন তাহলে এই নকশিকাঁথা দেখে আপনার মন ভরে যাবে। বাংলার মা বোনের হাতের এই সুনিপুণ কারুকার্য সত্যি মনোমুগ্ধকর। বন্ধুরা, এখন আমি প্রবেশ করলাম কাঠের শিল্পকর্ম। এই গ্যালারিতে রাখা আছে কাঠ দিয়ে তৈরি নানা ধরনের জিনিসপত্র। আপনারা দেখছেন যেই জিনিসগুলা রাজা বাদশারা, জমিদারেরা ব্যবহার করত, তাদের অবর্তমানে সেগুলো এই জাদুঘরে আনা হয়েছে। কাঠের তৈরি এই বিশাল সিন্ধুকে রাজা বাদশারা তাদের বিভিন্ন ধরনের মুদ্রা রাখত। এই কাঠের খাটে তারা ঘুমাতো। সেই মানুষ নেই, কিন্তু তাদের খাটগুলো জাদুঘরে শোভা পাচ্ছে। সেই জমিদার, টাকাওয়ালা বড়লোক মানুষগুলো আজ কবরে শায়িত, আর তাদের শয়ন করা খাটগুলো জাদুঘরে স্থান পাচ্ছে। বন্ধুরা, প্রাচীন কাল থেকে কাঠের গায়ে নানা ধরনের নকশা তৈরি করা হতো। মানুষ এই কাঠের গায়ে নানা নকশা করে টাকাওয়ালা মানুষদের মনোরঞ্জন করে তাদের কাছে দিয়ে তারা রুটি রুজির ব্যবস্থা করত। কালের বিবর্তে সেই মানুষগুলো আজ আর নেই।
এখন আমি যে দৃশ্য দেখছি এটা কোরআনের গ্যালারি। এইখানে প্রাচীনকালে হাতে তৈরি লেখা বিভিন্ন পাণ্ডুলিপি রাখা আছে। হাতে লেখা কোরআনের পুরাতন কপিগুলো এখানে রাখা আছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। বন্ধুরা, 1400 বছর আগে নাজিল হওয়া এই কোরআন যখন কাগজ ব্যবহার করা শুরু করেনি মানুষ, তখনও বিভিন্ন জায়গায় লিখে রাখত। তারপর মানুষেরা হাত দিয়ে কাগজের উপর সুনিপুণভাবে লিখতে থাকে যখন টাইপ আবিষ্কার হয়নি। বিভিন্ন স্টাইলে লিখে রাখা কোরআনের এই পাণ্ডুলিপি সত্যি চমৎকার দেখা যাচ্ছে। কালের বিবর্তে যাতে হারিয়ে না যায় সেগুলো এই জাদুঘরে এনে সংরক্ষণ করা আছে। কোরআনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি এখানে রাখা আছে। প্রাচীনকালের অনেক গল্প উপন্যাসও, হাতে লেখা গল্প উপন্যাসও এখানে রাখা আছে যাতে কালের গর্ভে হারিয়ে না যায়। আগেকার দিনে শাস্তি দেওয়া হতো এভাবে। আস্তে আস্তে মানুষ ধাতুর ব্যবহার ভালোভাবে শুরু করে এবং সেই ধাতু দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে থাকে। এই গ্যালারিতে শোভা পাচ্ছে হাতের তৈরি নানা রকম নকশা করা জিনিসপত্র। বন্ধুরা, এখন আমি প্রবেশ করছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারিতে। শিল্পাচার্য জয়নুল আবেদিন আর পৃথিবীতে নেই, আছে তার শিল্পকর্ম, রেখে যাওয়া নানা কর্মকাণ্ড। তিনি সুনিপুণ হাতের সুন্দর কারিশমায় তৈরি করতেন নানা ধরনের ছবি, নানা ধরনের চিত্রকর্ম তার লেখায় ফুটে উঠত, তার হাতের ছোঁয়ায় ছবিতে প্রকাশ পেত। যখন ক্যামেরা আবিষ্কার হয় নাই তখন তিনি তার হাতের ছোঁয়ায় এমনভাবে ছবি আঁকতেন মনে হতো ক্যামেরা দিয়ে ছবি তোলা। প্রাচীনকালের বিরল জিনিসগুলো জাদুঘরে স্থান পায় যাতে কালের গর্ভে এগুলো হারিয়ে যেতে না পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাঙালি আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সাজানো এই গ্যালারি। 1947 সালে আমাদের এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা নানা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে তারা আমাদেরকে শাসন করত। সেই অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে রুখে দাঁড়ায়। স্বাধীন হওয়ার অনুপ্রেরণায় তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করে এই স্বাধীনতা। 1971 সালের নানা পত্রপত্রিকায় ছাপানো মুক্তিযোদ্ধার সংবাদ নিয়ে এই গ্যালারি সাজানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ছবি শোভা পাচ্ছে যা 1971 সালে এই ছবিগুলো বিভিন্ন ফটোগ্রাফাররা ছবিতে তুলে তারা পত্রপত্রিকায় প্রকাশ করত। 1971 সালের কিছু অত্যাচারের কাহিনী এই দেওয়ালে শোভা পাচ্ছে। পাকিস্তানিদের নির্মম অত্যাচারের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। অত্যাচার সহ্য করেও মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই রেডিওর মাধ্যমে 71 সালে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো আর গান গেয়ে মুক্তিকামী জনতাকে সাহস জোগাতো। দেখতে দেখতে মুক্তিযুদ্ধ গ্যালারি আমি শেষ করে আসলাম প্রায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায়।